আমাকে এখন যদি বলা হয় যে তোমাকে 5 কোটি টাকা দেয়া হলো আর এই ড্রেসটা দেয়া হলো স্লিভলেস উইদাউট হিজাব, আমি ওটা পরবো না। এবং ওই 5 কোটি টাকা নিতে বলবে অথবা ড্রেস মানে 5 কোটি টাকা থাকবে যে 5 কোটি টাকা দিলাম ওই ড্রেসটা পরো, আমি পরবো না। তাহলে তার সঙ্গে আমার কিভাবে গেল, তাকে আমি কিভাবে জেলাসি করলাম? বরং আমার কাছে কিছু এভিডেন্স আছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্র্যান্ড প্রমোটার বলেছে যদি বর্ষা চৌধুরী থাকে তাহলে আমি আসবো না। বর্ষা চৌধুরীকে যদি ইনফ্লুয়েন্স অফ দিস ইয়ার ক্যাটাগরিতে দেয়া হয় অ্যাওয়ার্ড, তাহলে আমি সেই অ্যাওয়ার্ড নিব না। বর্ষা চৌধুরী যদি ওই একজন ব্যক্তি, বর্ষা চৌধুরী যদি এই ব্র্যান্ডের প্রমোশন করে তাহলে আমি থাকবো না। বর্ষা চৌধুরীর গলা পোড়া, আমি কিন্তু গলা নেকলেস পরে শর্টভাবে গলা দেখিয়ে লাইভে আসতে পারি, বর্ষা কিন্তু পারে না। বর্ষা চৌধুরী অ্যাজ এ ইনফ্লুয়েন্সার চিনে কিন্তু মেকআপ দিয়ে, বাংলাদেশের টপ থেকে শুরু করে মানে ব্র্যান্ড বাংলা শপার্স, কার্নিশিয়া থেকে শুরু করে এরকম বড় বড় যত কালার কসমেটিক্স ব্র্যান্ড আছে সবার সাথে কিন্তু আমার কাজ হয়েছে। কোভিডের সময় কিন্তু সবাই বসে বসে আমার মেকআপ দেখতো। আই উইল ম্যানেজ, আমারও তো অতীত আছে, ঠিক আছে, কিন্তু তার মানসিক এবং শারীরিক যে টর্চারগুলো, সে আমার হাত কেটে ফেললো, সে আমাকে দেয়ালের সাথে ভাবে ধরে কপাল বাইরাইলো, এই জায়গাগুলো আমার এখনও ফোলা। এই যে জিনিসগুলো সে কন্টিনিউস করতে থাকলো, শেষে সে আমার তলপেটে লাথি মেরে বের হয়ে গেল, এই যে জিনিসগুলো সে কন্টিনিউস করতে থাকলো, আমি মেনে নিতাম যদি এটা টাকার মধ্যেই থাকতো। হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের পরিপূরক, ঠিক আছে, এবং যদি হাজব্যান্ডের টাকা বউয়ের হইতে পারে তাহলে বউয়ের টাকাও হাজব্যান্ডের। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। বর্ষাপু বলেছে যে তিনি হচ্ছেন কি শৈল মাছ সম্ভবত, না প্রতিদিন খেতেন? না না, সে হচ্ছে প্রতিদিন খাবে দেশি মুরগি খাবে, বাজার দেশি করে নিয়ে মুরগি আসবে, অ্যান্ড হচ্ছে তোমার লাউ আর হচ্ছে কালো জিরার আচার, গরুর মাংসের আচার, বিটরুট পাউডার, চিয়া সিড, তার লিস্ট অনেক বড়, এগুলো তার লাগবেই, মাস্ট হ্যাভ। মানে আমার হেল্পিং হ্যান্ড যথারীতি অস্থির থাকতো। এবং আপনার ব্যাগে থেকে তিনি 5-6 হাজার টাকা চুরি করেও নিয়ে যেত। চুরি না, বাজার না বলে নিয়ে যেত, বাজার করার জন্য বলতো। তোমাকে আমি বলেছিলাম যে ভাই আমার লাগবে ধরো আজকে একটা মাছ, বা মাছের বাজার করতে গেলে আমরা 5 ধরনের মাছ কিনি, আমরা নিশ্চয়ই শুধুমাত্র শিং মাছ 5 কেজি নিয়ে আসবো না। আমরা কি করব, ওই শিং মাছের 5 কেজি টাকাতে মধ্যবিত্ত পরিবার কি করে, কয়েকটা আইটেম নিয়ে আসে। কারণ শুধু শিং মাছ কিন্তু প্রতিদিন খাওয়া যাবে না, ভ্যারাইটিস লাগবে, যেহেতু বাসায় 2টো বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে আছে, তো সেইগুলো করতো, এগুলোও মেনে নিতাম। মানে আমার প্রশ্ন হচ্ছে আপনাকে তো মনে করে অনেকেই বলে যে শৈল মাছ খেত বা শিং মাছ খেত বা এটা খেত ওটা খেত, এগুলো নিয়ে বিরিয়ানিতে প্রতিদিন সকাল তার ব্রেকফাস্ট লাগবে, তার বিরিয়ানিও খেত, মানে অনেক অনেক চাহিদা তার। তো এই চাহিদাগুলো, আপনি তো অনেক রিচ, তাহলে এই চাহিদাগুলো কেন মেটাতেন না? মানে সবার তো ধারণা আপনি অনেক রিচ, আপনি আসলে কতটুকু রিচ আমার প্রশ্ন। আমি ততটুকুই রিচ যতটুকু আমার আয়, ততটুকু আমার ব্যয়। আমার বাবার প্রতিদিন এখন ফিজিওথেরাপি লাগে, প্রতিদিন 1000 খানেক টাকার মেডিসিন লাগে, যেহেতু তিনি ব্রেন স্ট্রোক করে এক পাশ প্যারালাইজড, এবং তার প্রতি সপ্তাহে সব টেস্ট করতে হয়, তার কিডনির প্রবলেম আছে, তার চেক আপ লাগে। এবং তারই সঙ্গে আমার ভাই মেঝোটা অনার্স 4th ইয়ার, ছোটোটা ইন্টার 2nd ইয়ার, তাদের লেখাপড়ার খরচ, এবং আমার মেয়ে ক্লাস 3তে ইংলিশ ভার্সন, আমার মেয়ের ডান্স স্কুল, সম্পূর্ণ খরচ। তারই সঙ্গে ড্রাইভার, একটা ভাঙাচোরা গাড়ি যেটা আমার প্রয়োজন, শো অফ না, আমার প্রয়োজনের খাতিরে আমি ব্যবহার করি, একটা ড্রাইভার যেটা আমার একেবারেই প্রয়োজন দৈনন্দিন কাজের জন্য। এবং তারই সঙ্গে আমার বাসায় একটা হেল্পিং হ্যান্ড যেটা ন্যানি, আমার জান ছেলেটাকে দেখাশোনা করার জন্য, তার বেতন থেকে শুরু করে তার যাবতীয় খরচ, এই সমস্ত কিছু মেনটেন করার জন্য ঠিক যতটুকু দরকার স্রষ্টা আমাকে ঠিক ততটুকুই আয় দিয়েছে। এরপরে কি আর সঞ্চয়ের সুযোগ নেই? সঞ্চয় এতদিন করতে পারতাম, বাট বিয়ের পর থেকে সঞ্চয়ের অপশন আমার একেবারেই বন্ধ হয়ে গেছে। এই কথাগুলো শুনে কিছু মানুষ আসলে কমেন্ট করবে, এই মহিলা একটু জামাইকে খাওয়াইছে, তাও আবার এই সব কথা, মানে জামাইকে খাওয়ানোটা একটা নারীর দায়িত্ব না, একটা নারীর দায়িত্ব কখনোই একটা হাজব্যান্ডকে খাওয়ানো না, বরং একটা হাজব্যান্ডের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে তার ওয়াইফের ভরণ পোষণ দেয়া। আচ্ছা, এবার একটু কালেকটিভ কোয়েশ্চেন, এই যে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সার লেনদেন, এই কারণে কিন্তু অনেক পরিবারে, শুধু আপনার পরিবারে না, অনেক পরিবারেই কিন্তু মনোমালিন্য চলছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। টাকা পয়সার জন্য না, আমি জানি, আমরা সবাই জানি। টাকা পয়সা যদি হতো আমি তাও মেনে নিতাম, যদি আমার গায়ে যদি হাতটা না তুলতো। আমি কিন্তু প্রথম স্ত্রী জানার পরে, সন্তান জানার পরেও মেনে নিয়েছিলাম, তবুও ভেবেছিলাম যে ইটস ওকে, ফাইন, ওকে, আই উইল ম্যানেজ। আমারও তো অতীত আছে,
ঠিক আছে, কিন্তু তার মানসিক এবং শারীরিক যে টর্চারগুলো, সে আমার হাত কেটে ফেললো, সে আমাকে দেয়ালের সাথে ভাবে ধরে কপাল বাইরে এলো, এই জায়গাগুলো আমার এখনও ফোলা। এই যে জিনিসগুলো সে কন্টিনিউস করতে থাকলো, শেষে সে আমার তলপেটে লাথি মেরে বের হয়ে গেল, এই যে জিনিসগুলো সে কন্টিনিউস করতে থাকলো, আমি মেনে নিতাম যদি এটা টাকার মধ্যেই থাকতো। আচ্ছা, তলপেটের যে বিষয়টা, সেটা কিন্তু আপনার একটা রিউমার উঠেছিল যে আমি প্রেগনেন্ট কিনা। আপনি না, আমি ওই মুহূর্তে হচ্ছে তোমার ডেট ছিল 12 তারিখ, 19 তারিখে আমি তাকে বলার পরে সে আমার পেটে ইচ্ছা মতো লাথি মারে। তারপর আমি ডক্টরের কাছে যাই, ডক্টর ফুল পেট আলট্রা করে এবং তখনই ডক্টর এটা পুলিশ কেস দিয়ে দেয়, আমাকে ইনজেকশন দেয় এবং না নেগেটিভ, সেটা হয় না যে 12 তারিখ বাচ্চা যেন না থাকে, এই জন্যই তার ইন্টেনশন ছিল এরকম, ইন্টেনশন ছিল এরকম। আচ্ছা, বলছিলাম যে কালেকটিভ উপায়ে যদি আমি কালেকটিভ হিসেবে যদি আমি বলতে চাই যে স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে কিন্তু অনেক পরিবারে অনেক সমস্যা হয়। আপনার পরিবারও একটা সাইডে কিন্তু হয়েছে, মানে একটা কারণ যদি এই অনেকগুলো কারণের একটা কারণ, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে স্বামী স্ত্রীর মধ্যে আসলে টাকা পয়সার লেনদেন, ধার দেনা, ঋণ এগুলো উচিত? একটা জিনিস কি দেখো, হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের পরিপূরক, ঠিক আছে? এবং যদি হাজব্যান্ডের টাকা বউয়ের হইতে পারে, তাহলে বউয়ের টাকাও হাজব্যান্ডের। তাহলে আবার আপনি খাইয়ে কেন আবার বলছেন? কারণ ওই যে মারগুলো দিত, শারীরিক এবং মানসিক টর্চারটা না করলে তাকে বসায় বসায় খাওয়াইতাম সারা জীবন, যতদিন আল্লাহ আমাকে সেসব মানে দিয়েছে। কারণ আমি তো সংসারটা চেয়েছি, তাকে বিয়ে করার প্রধান কারণ হচ্ছে সে এতিম হয়ে আমার এতিম বাচ্চার দায়িত্ব নেবে, এটাই তো ছিল বেসিক রিজন। তিনি এতিম বলে একটি, যদি আমি সেই রিজনটা না হতো তাহলে আমি কি দেখতাম? তার পরিবার দেখতাম, তার পরিজন দেখতাম, তার ব্যাকগ্রাউন্ড দেখতাম, তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখতাম, সমস্ত কিছু দেখে আমি বিয়ে করতাম। আচ্ছা, আর তার সঙ্গে আমার যে ভিডিওগুলো ছাড়া হতো সেগুলো কিন্তু সে নিজে ছাড়তো, নিজ হাতে আমার পেজে ছাড়তো। এবং তার পোস্ট, সে যে আমাকে গলার মধ্যে মানে করছে, সেই পোস্ট কিন্তু সে নিজে আমার পেজে শেয়ার করেছে, সে আগে আপলোড করেছে তার আইডিতে। আপনার ছিল না, তার আইডিতে আগে আপলোড করেছে, তারপরে সে আমার ফোন নিয়ে, আমার ফোন ওপেন, যে কেউ ইউজ করতে পারে, তো আমার ফোন নিয়ে তারপরে সে আমার পেজে শেয়ার করেছে যাতে তার ফলোয়ার্স বাড়ে। এটা এখন আমার ক্যালকুলেশনে বাড়ছে। আচ্ছা, তার মানে ভাইরাল হওয়ারও একটা নেশা তার ছিল। বিয়েটা তো খুব ভাইরালই হলো, একটা আনম্যারিড পারসন, একটা বিধবা 2 বাচ্চার মাকে বিয়ে করলো, পোড়া মেয়েকে। টাকার পাশাপাশি আপনাকে বিয়ে করার পেছনে কি রাসেল মিয়ার ভাইরাল হওয়ারও একটা সুপ্ত বাসনা ছিল? সে তো সবসময় ভাইরাল হতেই চায়। অ্যারেস্ট হওয়ার 2 দিন আগেও না কার মৃত্যুর দাবি জানাইলো, তারপরে বিভিন্ন লাইক টক্সিক ইস্যুর মধ্যে গিয়ে দেখি সে ঝাঁপায় পড়ে। সো এটা তো আমরা করি না, তুমি করো। কিন্তু বিয়েটা তো পারস্পরিক। যদি বলি আপনিও ভাইরাল হওয়ার জন্য বিয়ে করেছিলেন, আমার কি আসলে ভাইরাল হওয়াটা খুব বেশি জরুরি ছিল? কারণ আমার তো ব্র্যান্ড প্রমোশনে আরো বেশি, আমরা শুনেছি একজন বারিশা হক যিনি ব্র্যান্ড প্রমোটার, তিনি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে একজন ব্র্যান্ড প্রমোটার যত বেশি ভাইরাল, তার নাকি রেমুনারেশন এবং তার কাজ তত বেশি। সরি টু সে, আমি তার প্রফেশন, তার জায়গা থেকে সে বলেছে, আমার জায়গা থেকে আমি বলি আমি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। কারণ বাংলাদেশের এমন কোনো ব্র্যান্ড নাই এবং ইন্টারন্যাশনাল এমন কোনো ব্র্যান্ড নাই যাদের মেকআপ নিয়ে অন লাইভে আমি মেকআপ করি নাই। লাইভে মেকআপ করাটা কিন্তু অনেক টাফ। বর্ষা চৌধুরী অ্যাজ এ ইনফ্লুয়েন্সার চিনে কিন্তু মেকআপ দিয়ে বাংলাদেশের টপ থেকে শুরু করে মানে ব্র্যান্ড, বাংলা শপার্স, কার্নিশিয়া থেকে শুরু করে এরকম বড় বড় যত কালার কসমেটিক্স ব্র্যান্ড আছে সবার সাথে কিন্তু আমার কাজ হয়েছে। কোভিডের সময় কিন্তু সবাই বসে বসে আমার মেকআপ দেখতো। আচ্ছা, হ্যাঁ, রিক্রিয়েট করতাম। সো আমি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট। আমার মেকআপ কেউ করে দেয় না, আমার ফেসে কেউ হাত দিতে পারে না উইদাউট মাই পারমিশন, উইদাউট ওয়ার্ক। অ্যান্ড এর বাইরে আমি একজন ব্র্যান্ড প্রমোটার, বিভিন্ন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করি। এর বাইরে আমি একজন ইনফ্লুয়েন্সার, যেখানে আমি মানুষকে আমার কথা দ্বারা ইনফ্লুয়েন্স করি যে আমি যদি পারি 1000টা মেয়ে পারবা, আমি গলা পোড়া হয়ে যদি পারি, আমি ডিভোর্সি হয়ে যদি পারি, আমার জামাই মরে গেছে যদি পারি, আমি বিধবা হয়ে যদি পারি, তোমরাও পারবা। সো আমার এই সাউন্ডে সব মেয়েরা বলে যে ইয়েস। অনেক মেয়ে সুইসাইড করতে গেছে, সেখান থেকে ফিরে আসছে। অনেক মেয়ে, প্রচুর ইন্টারভিউজ আছে, তোমাকে আমি পাঠিয়ে দিব, তুমি নিজেই দেখবা, তোমার চোখে পানি চলে আসবে। মানে আপনি ভাইরাল হওয়ার জন্য বিয়েটা করেন? আমি শেষ করি। তো ইনফ্লুয়েন্সার বর্ষা, ব্র্যান্ড প্রমোটার বর্ষা, ব্র্যান্ড অ্যাম্বাসিডার, শুভেচ্ছা দূত বর্ষা, এই যে ক্যাটাগরিগুলো বর্ষার, এই ক্যাটাগরিগুলো সমস্ত কিছু মিলিয়ে সেই কোভিডের সময় আমার মানে উত্থান অ্যাজ এ ইনফ্লুয়েন্সার। এবং আমার একটা বিজনেস ছিল এবং আমার একটা শপ ছিল, সেখান থেকে শুরুটা আমি সেখান দিয়েই করেছিলাম, কিন্তু সেই প্রোডাক্টগুলো দিয়ে লাইভ করতাম, মেকওভার লাইভ। তো সেখান থেকে যদি তুমি আজকের বর্ষা দেখো, আমার রেমুনারেশন এই যে এত ভাইরাল হয়েছে, আমার রেমুনারেশন কিন্তু 1 টাকা বাড়ে নাই।
সরি টু সে, যেই ব্র্যান্ডের সঙ্গে আমি 2 বছর 3 বছর ধরে কাজ কাজ করছি বেড়েছে, সেই ব্র্যান্ডগুলো কিন্তু সেখানেই আছে এবং সেই পারিশ্রমিকেই আছে। কাজ বাড়েনি, কাজ আগের মতোই আছে, তুমি দেখো, খুব বেশি বাড়া না, খুব বেশি কমা না। আমি কিন্তু একটা মিডিয়াম রেঞ্জে কাজ করি এবং প্রতিদিন আমি খুব মেনে কাজ করি, 1টা থেকে 2টা লাইভ। আমার ঘরে এখনও প্রোডাক্ট পড়ে আছে যেখানে আমি একদিনে চাইলে 4টা 5টা লাইভ নামাতে পারি, কিন্তু আমি একদিনে একই প্রোডাক্ট দ্বিতীয়বার প্রমোশন করি না। এটা আমার ইথিক্সের বাইরে। আচ্ছা আমি যেদিন স্কিন কেয়ার করবো সেদিন আমি স্কিন কেয়ার করবো একটা। এখন যেহেতু আমি হিজাবে আছি, আমি বরখা হিজাব যেদিন করব সেদিন একটা বরখা হিজাবকে প্রমোট করব, আর যেদিন হচ্ছে তোমার লাইক আদার্স প্রোডাক্ট যেমন কামিজ দেখাবো সেদিন আমি একটা ব্র্যান্ডকেই দেখাবো। এটা আমার ইথিক্স। আচ্ছা, এবং রেমুনারেশন আমি ঠিক আজ থেকে 2 বছর আগে যেটা ছিল এখনও সেটাই আছে। আচ্ছা, এবং আমি একটা গোল্ড ফেয়ারে হাইয়েস্ট রেমুনারেশন বাংলাদেশে আমি বর্ষা নিয়েছি, হাইয়েস্ট রেমুনারেশন একটা গোল্ড ফেয়ারে। তখন জায়ান পেটে ছিল। ব্র্যান্ড প্রমোটার বাংলাদেশে সবচেয়ে হাইয়েস্ট রেমুনারেশন পায় এমন ব্র্যান্ড প্রমোটার কে? আমি জানি না, সবাই সবাইকে হাইয়েস্ট বলে, আমি বলি না। আমি বলি আমি এমন একটা, আমার সাথে মানে উদ্যোক্তাদের সম্পর্কটা একটু অন্যরকম। কেমন? যেমন আমি এখন বিপদে আছি, সমস্ত উদ্যোক্তারা ফোন দেয়, বর্ষাপু তোমার ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে। এবার বুঝো কোন জায়গায় গেলে এই হেল্পটা কেউ করতে চায়। এই যুগে এটা কিন্তু খুব টাফ। এই যুগে কেউ কাউকে 1টা টাকা দিবে এটা কিন্তু খুব টাফ। সেখানে আমার ব্র্যান্ড ওনাররা ফোন করে বলে, বর্ষাপু আপনার কোনো ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে, আপনি দ্বিধাবোধ করবেন না, যেহেতু আপনি এখন কোর্টে দৌড়াচ্ছেন। একজন ব্র্যান্ড প্রমোটারের সাথে আরেকজন ব্র্যান্ড প্রমোটারের সম্পর্ক কেমন? আপনার সাথে সম্পর্ক কেমন? সব আমার সাথে সবার সম্পর্কই ভালো, শুধু গুটি কয়েক ছাড়া। গুটি কয়েক বলতে কি হয় না যে তারা প্রত্যেকের স্বাধীনতা আছে। আপনি একজন ব্র্যান্ড প্রমোটার। আমার একটা ইন্টারভিউতে একজন জনৈক ব্র্যান্ড প্রমোটার বলেছেন, যিনি দাবি করছেন তিনি বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রেমুনারেশন নেন এমন একজন ব্র্যান্ড প্রমোটার। আমি হয়তো আপনি বুঝতেই পেরেছেন আমি কার নাম বলছি, নামটা বলতে চাচ্ছি না। কিন্তু আপনারা নাকি ব্র্যান্ড প্রমোটাররা সবাই মিলে তা ওনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন উদ্যোক্তাদের কাছে গিয়ে বলেন যেন ওনাকে না নেওয়া হয়, এবং যদি শাহবাগে এরকম একটা আন্দোলন হতো তাহলে নাকি বয়কট উনি এরকম বলা হতো। মানে আপনারা নাকি তাকে বিভিন্ন জায়গা থেকে, একটা জিনিস বলি আমাকে, এবং আপনারা তাকে হিংসা করছেন যে তিনি কাজ পাচ্ছে আপনারা কাজ পাচ্ছেন না, এই কারণে নাকি হিংসা চলে আপনারা বিভিন্ন উদ্যোক্তাদের কাছে গিয়ে এগুলো বলেন যে ওনাকে যেন না নেওয়া হয়। লেট মি ফিনিশ। হিংসা তখনই করব যখন আমি দেখব আমার সমমান ব্যক্তি বর্ষা, আমি তাকে নিয়ে হিংসা করব না যে আমার অনেক জুনিয়র, যে আমার থেকে অনেক ছোট। পেশা বলো, জায়গা বলো, অবস্থান বলো এবং অভিজ্ঞতা বলো, যে আমার থেকে অনেক ছোট। আবারও বলছি, সে ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট না যেটা আমি, সে প্রথম বাংলাদেশের ব্র্যান্ড প্রমোটার না, আমারও সে জুনিয়র সিনিয়র না, সে আমারও পরে এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, সে যদি দাবি করে সে সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া, সে এখন যেই ড্রেস পরতে পারবে, আমি বর্ষা সেই ড্রেস পরবো না আমাকে কোটি টাকা দিলেও। আমাকে এখন যদি বলা হয় যে তোমাকে 5 কোটি টাকা দেয়া হলো আর এই ড্রেসটা দেয়া হলো স্লিভলেস উইদাউট হিজাব, আমি ওটা পরবো না। এবং ওই 5 কোটি টাকা নিতে বলবে, অথবা ড্রেস মানে 5 কোটি টাকা থাকবে যে 5 কোটি টাকা দিলাম ওই ড্রেসটা পরো, আমি পরবো না। তাহলে তার সঙ্গে আমার কিভাবে গেল, তাকে আমি কিভাবে জেলাসি করলাম? বরং আমার কাছে কিছু এভিডেন্স আছে যে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্র্যান্ড প্রমোটার বলেছে যদি বর্ষা চৌধুরী থাকে তাহলে আমি আসবো না। বর্ষা চৌধুরীকে যদি ইনফ্লুয়েন্স অফ দিস ইয়ার ক্যাটাগরিতে দেয়া হয় অ্যাওয়ার্ড, তাহলে আমি সেই অ্যাওয়ার্ড নিব না। বর্ষা চৌধুরী যদি, ওই একজন ব্যক্তি, বর্ষা চৌধুরী যদি এই ব্র্যান্ডের প্রমোশন করে তাহলে আমি থাকবো না। বর্ষা চৌধুরীর গলা পোড়া, আমি কিন্তু গলায় নেকলেস পরে শর্টভাবে গলা দেখিয়ে লাইভে আসতে পারি, বর্ষা কিন্তু পারে না। এইভাবে মানুষ কথা বলতে পারে? সেগুলো ওই যে উপরে একজন আছে না, সময়ের কথা সময় বলে দেবে। সমস্ত কিছুর জন্য আল্লাহ প্রস্তুত, সমস্ত কিছু আল্লাহ দেখেন। এবং আমি না, বিশ্বাস করো, আমি কারো ওপর জেলাসি না, নট এ সিঙ্গেল পারসন। এই ইন্ডাস্ট্রিতে ভাই যে যার যোগ্যতায় কাজ করো, সবার হাতে ফোন আছে, সবার হাতে পেজ আছে, ঘরে ঘরে মানুষ। ভাই আমি চাই নারীরা অনেক দূরে এগিয়ে যাক, অনেক দূরে এগিয়ে যাক। আমরা নারী সব পারি, এটা আমি সবসময় বলে আসি। সো আমার জায়গা থেকে আমি বলবো প্রত্যেকটা নারী আমার সঙ্গে যারা, আমি ইন্টারন্যাশনাল, আবার বলছি আমি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট, সে না, এই যোগ্যতাটা তার নাই। সেই বিষয়গুলো বাদ দিলাম, কিন্তু পিআর তো আসে ব্র্যান্ড প্রমোটারদের অনেক বেশি। আমি যে ড্রেসটা পরে আছি এটাও পিআর। পিআর
আচ্ছা এবং আমি অনেকে কিন্তু পিআর আমি রাখার আলহামদুলিল্লাহ- জন্য একটা ফ্ল্যাটও ভাড়া করে। আপনার কয়টা ফ্ল্যাট আছে পিআর রাখার জন্য, পিআর এর প্রোডাক্ট রাখার জন্য? পিয়ারের প্রোডাক্ট রাখতে অনেক কষ্ট হয়, এটা সত্যি অনেক থাকে। কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে তোমার এই যে আজকে এই ড্রেসটা পরেছি, যেহেতু অন ক্যামে কাজ করি, সেকেন্ড টাইম আর পরা হয় না, তো এই ড্রেসটাকে আমি যেটা করি অ্যাজ এ পিয়ার আসলে পরবর্তীতে এটা আমি ইন্টারন্যাশনাল, তুমি দেখবা বিশ্বে যে কোনো প্রান্তেই আমাদের ইউজ ড্রেসগুলো সেল হয়ে যায়, সেল করে দেয় তারা, হ্যাঁ রিসাইকেল করে দেয়। তো আমি যেটা করি আমি রিসাইকেল করে খালি করে ফেলি। এতে করে কি হয় যে আমার একটা সেভিংসও হয় এবং ওই টাকাটা আমি দেখা যায় কোথাও দানও করতে পারি, কোনো ভালো কাজে ইনভেস্ট করতে পারি, কারো ট্রিটমেন্ট লাগলে সেখানে দিতে পারি। তা আমার আলাদা ফ্ল্যাট রাখার দরকার নাই, মাথায় বুদ্ধি থাকলে আলাদা ফ্ল্যাট রাখা লাগে না। আচ্ছা, অনেক ব্র্যান্ড প্রমোটাররা আসলে নিজের ফেসের বিভিন্ন আকর্ষণীয় দেখানোর জন্য বা হয় না যে অনেক সময় সৌন্দর্যের কিন্তু একটা কদর থাকে, তো আকর্ষণীয় দেখানোর জন্য ফেসের ট্রিটমেন্ট করছে বা ফেস সার্জারি করছে, ঠোঁট সার্জারি করছে, বা নায়িকারাও করছে। আপনি এটা জানেন। আমাদের গুলশান ভবনানের ভাবিরাও এখন অহরহ করছে। তো আপনি বর্ষা চৌধুরী ফেসের কি কি কাজ করিয়েছেন? আমার ফেসে কোনো কাজ করা যাবে না, কারণ হচ্ছে আমার ফেসটা মাইক্রো সার্জারি। সুযোগ থাকলে কি করাতেন? সুযোগ থাকলে করাতাম কিনা জানি না, তবে আমি ফেসের ওপর কোনো কাজ কখনো করি নাই, জাস্ট হাইড্রা ফেশিয়াল ছাড়া। আর আরেকটা মনে হয় কি ফেশিয়াল টাইপের কিছু একটা করছিল, মনে নাই। ফেশিয়াল আর সার্জারি কিন্তু ডিফারেন্ট। মানে আমি জানি না আসলে এটাতে আমি আপনি আমি surgery আমি ওয়েলনেস ডেলিগেট ছিলাম একটা ব্র্যান্ডের, বাংলাদেশের, যেটা ইন্ডিয়াতে ছিল শিল্পা শেঠি, বাংলাদেশে ছিলাম আমি, এবং আমি ওয়েট লস করে দেখিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। সো মেদ কমিয়েছি, সেটা কাজে দিয়েছে, ওয়েট লস করেছি, সেটা কাজে দিয়েছে, কিন্তু আমি ফেস নিয়ে আসলে বলতে পারছি না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।